হ্যাঁ না, কিন্তু অন্য কোনো দেখবেন যে লোকজন আছে অনেক সময় এক দুটো দেখা যাবে কিন্তু অন্য কোনো যাদের সবসময় লাইফে অনেক সময় করতে হবে। 7টা ক্লাস হইতেছে, 7:50 লোকজন বুঝবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আছি কোয়ান্টাম পাবলিকেশনের বা কোয়ান্টাম নার্সিং কোচিংয়ের ফেসবুক লাইভে। আমাদের ধারাবাহিক ক্লাসের পর্যায়ক্রমে আমাদের একটা ক্লাস মিস ছিল, সেই ক্লাসটা আমরা আজকে করব। আমাদের যে 30 দিনের প্ল্যান, 30 দিনের ধারাবাহিক ক্লাসের ধারাবাহিকভাবে আমরা যে ক্লাসগুলো করে যাচ্ছি, আশা করি যারা প্রথম থেকে আছে এবং শেষ পর্যন্ত থাকবে তারা অবশ্যই এখান থেকে ভালো কিছু করবে। আজকে আমরা যারা এখন লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা যুক্ত হন না তাদেরকে যুক্ত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনারা অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন, ফ্রেন্ডদেরকে মেনশন করেন এবং অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন। যারা লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করবেন যে আমার সাউন্ডটা ক্লিয়ার পাচ্ছেন কিনা। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ধন্যবাদ সবাইকে। আমরা আজকের ক্লাসে যে টপিক নিয়ে পড়বো সেটা হচ্ছে লেকচার 3, যেটা ছিল আপনাদের লেকচার 3-তে ডে 3-তে ছিল বাংলা, নত্যবিধান, সত্যবিধান, সন্ধি, পদ প্রকরণ এবং কারক। এই 3টা বিষয় এখান থেকে আমাদের জানতে হবে। সবগুলো বিষয় আমরা এখান থেকে পড়বো, যে কটা নত্যবিধান সত্যবিধান আছে, এখানে সন্ধি আছে, পদ প্রকরণ এবং কারক। আমরা যদি একটা এখান থেকে যাই, প্রথম আছে হচ্ছে আমাদের নত্য ও সত্যবিধান। প্রথম টপিক আছে নত্য ও সত্যবিধান। এখন নত্য সত্যবিধান পড়ার আগে আমাদের কিছু বেসিক জানতে হবে। নত্যবিধান কাকে বলে, কেন বলা হচ্ছে, কিভাবে, এটা আমাদের জানতে হবে। এটার প্রথম কোশ্চেন আছে, কোনটি নিত্য মধ্যাহ্ন? কোনটি নিত্য মধ্যাহ্ন বা মধ্যাহ্নবাচক শব্দ? এই কিন্তু শব্দগুলো আছে, এর ভিতরে কোন শব্দে নিত্য মধ্যাহ্ন হয়? অর্থাৎ মধ্যাহ্ন অর্থাৎ নত্যবিধির যে নিয়মটা আছে সেই নিয়মটা মানে না কোনটা? এই প্রশ্নগুলো কিন্তু বেশি আসে পরীক্ষায়। আমাদের আগে নত্যবিধান সম্পর্কে জানতে হবে। নত্যবিধান কি? এই যে নত্যবিধান, নত্য এবং সত্য, এই দুইটা বিধানটা আমাদেরকে বুঝতে হবে। দেখেন, খেয়াল করেন, এই নত্যবিধান সত্যবিধান হচ্ছে পরীক্ষায় আসলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নত্যবিধান কোন শব্দে ব্যবহৃত হয় বা সত্যবিধান কোন শব্দে ব্যবহৃত হয়। আমরা জানবো তৎসম শব্দের বানানে, তৎসম শব্দের বানানে মূর্ধন্য এবং মূর্ধন্য ষ, এই দুইটা ধ্বনির বা বর্ণের ব্যবহারের সঠিক নিয়মকে নত্য সত্যবিধান বলা হচ্ছে। তাহলে তৎসম শব্দের বানানে আমাদের মনে রাখতে হবে, নত্যবিধান সত্যবিধান শুধুমাত্র তৎসম শব্দের বানানে বসে, আর কোথাও বসবে না। তৎসম আরেক নাম কি? সংস্কৃত শব্দ। নত্যবিধান কোথায় বসে? তৎসম শব্দের বানানে বসে। সত্যবিধান ঠিকই তৎসম শব্দের বানানে বসবে। এখন আমরা যদি একটু দেখি, এই যে কোথায় কোথায় বসে না, অনেক সময় প্রশ্ন করে নিচের কোন শব্দে নত্যবিধান বসে না। আপনাদের বুঝতে হবে, নত্যবিধান হচ্ছে শুধুমাত্র তৎসম শব্দের বানানে বসে। দেশি শব্দ, বিদেশি শব্দ, তারপর হচ্ছে আপনার সমাসবদ্ধ শব্দ, এই শব্দগুলোতে কখনো নত্যবিধান বসবে না। আমরা যদি একটু লিখি, আপনারা লিখেন নধ্বনি বিদেশে যে সমাসবদ্ধ হয়ে ক্রিয়ায় মেতে
দেশে এসে মূর্ধন্য হতে পারেনি। তার মানে এই নধ্বনি যে বিদেশি শব্দ, বিদেশে যে সমাসবদ্ধ শব্দ ক্রিয়ায় মেতে বা দেশি শব্দের সাথে এগুলো শব্দে কখনো মূর্ধন্য বসবে না। এই শব্দগুলো যেমন আমরা দেখি বিদেশি শব্দ, আমরা লিখি কোরআন, লিখলাম কুরআন। এই শব্দের নত্যবিধানের সব বিধি মানলেও এইখানে মূর্ধন্য না হয়ে দন্তন্য ব্যবহৃত হচ্ছে। একইভাবে জার্মান, এখানে বিধিগুলো আসলেও আমাকে কখনো মূর্ধন্য না বসে দন্তন্য ব্যবহৃত হচ্ছে। আবার ত্রিনয়ন, সমাসবদ্ধ শব্দ হচ্ছে ত্রিনয়ন, সমাসবদ্ধ শব্দ ত্রিনয়ন, এই শব্দটা সমাসবদ্ধ হওয়ার কারণে এখানে মূর্ধন্য ব্যবহৃত হয় নাই। তাহলে এটা হচ্ছে নত্যবিধান শব্দবিধান যে কোথায় ব্যবহৃত হবে না, বিদেশি শব্দে কখনো মূর্ধন্য সহ ব্যবহৃত হবে না। যখন আমরা প্রায় দেখি বিভিন্ন জায়গায় লেখা এরকম স্টোর, স্টোর, স্টেশন, আমরা প্রায় দেখি এখানে লেখা স্টেশন। দেখেন এই দুইটা বানান, দুইটা কিন্তু ভুল। কারণ কি, এই দুইটা বানান কিন্তু ইংরেজি শব্দ, স্টোর বানানটা কি ইংরেজি, তাহলে এটা কি হবে, অবশ্যই দন্তস্ব ব্যবহৃত হবে। এখানে এটা দন্তস্ব ব্যবহৃত হবে, এখানে মূর্ধন্য ব্যবহৃত হবে না। এখানে একইভাবে স্টেশন, স্কুল, এই শব্দগুলোতে সবসময় কি ব্যবহৃত হবে, মূর্ধন্য ব্যবহৃত না হয়ে দন্তস্ব ব্যবহৃত হবে। তাহলে এটা হচ্ছে বিদেশি শব্দে কখনো কি হচ্ছে না, মূর্ধন্য হচ্ছে না, মূর্ধন্য হচ্ছে না। তাহলে আবার দেখতেছি কিছু কিছু শব্দ আছে, আমরা যদি কয়েকটা নিয়ম দেখি, নত্যবিধানের নিয়ম বলা হচ্ছে রি, র, মূর্ধন্য স, এরপর আপনারা বই থেকে, আমাদের যে বইটা আছে এখানে কিন্তু নিয়মগুলো সুন্দর করে বলে দেওয়া আছে, এখানে সব সুন্দর করে বলে দেওয়া আছে, বই থেকে অবশ্যই পড়ে নেবেন, সব বইতে পাবেন। তবে এখান থেকে শর্টকাটে পড়তে চাইলে যে বিষয়গুলো পরীক্ষা আসার জন্য এখান থেকে বই থেকে আপনারা বইটা সংগ্রহ করে নেবেন, সেখান থেকে পড়ে নেবেন। বলা আছে রি, র, মূর্ধন্য স, এরপর মূর্ধন্য হয়, রি, র, মূর্ধন্য স, এরপরে মূর্ধন্য হবে। যেমন ঋণ, আমরা লিখতে পারি কি ঋণ, ঋণ। আবার আমরা যদি লিখি তৃণ, এখানে কিন্তু রিকার আছে, এরপরেও মূর্ধন্য ব্যবহৃত হচ্ছে। তারপরে আমরা লিখতে পারি উষ্ণ, উষ্ণ। এই যে শব্দটা এখানে লিখলাম উষ্ণ, আপনাদের মনে হতে পারে এখানে কোথাও তো মূর্ধন্য নাই, এই যে মূর্ধন্য এখানে উষ্ণ বানানটা লিখলাম, এখানে কিন্তু মূর্ধন্য আপনাদের মনে হতে পারে নাই, এটা যুক্ত বর্ণের ভিতরে আসে, যুক্ত বর্ণের ভিতরে এই বানানটা আসে যে এইখানে কোন কোন বর্ণ ব্যবহৃত হয়েছে, এইখানে কোন কোন বর্ণ ব্যবহৃত হয়েছে, এইখানে কোন কোন বর্ণ আপনারা কমেন্ট করে জানাবেন। এখানে অবশ্যই কিন্তু একটা মূর্ধন্য আছে, মূর্ধন্য স প্লাস মূর্ধন্য, অর্থাৎ মূর্ধন্য সর পরে অবশ্যই মূর্ধন্য ব্যবহৃত হবে। একইভাবে আমরা দেখি এখান থেকে সত্যবিধানের ক্ষেত্রে একই নিয়ম, সত্যবিধানের ক্ষেত্রেও আমাদের একই নিয়ম। এখান থেকে এই নিয়মগুলো আমাদের জানতে হবে, জেনে যদি আমরা এখান থেকে দেখি তাহলে আবার সত্যবিধান হচ্ছে, সত্যবিধান নত্যবিধান দুই জায়গায় বলা হচ্ছে ট বর্গীয় বর্ণ, ট বর্গীয়, অর্থাৎ পাঁচটা যে বর্গ আছে ক, চ, ট, ত, প, ট বর্গের বর্ণ কোনগুলো, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এই যে পাঁচটা বর্ণ, এই ট বর্গীয় বর্ণের সাথে মূর্ধন্য বা মূর্ধন্য স হবে। আমরা দুইটা একবারে পড়তেছি, কিন্তু আমরা সময় কম, আমরা দুইটা একবারে পড়তেছি এখানে। যেমন আমরা দেখতে পারি কাণ্ড, কাণ্ড, আমরা লিখতে পারি ঘন্টা, আবার লেখা যায় কাষ্ঠ, কাষ্ঠ, এখানে মূর্ধন্য সাথে ঠ ব্যবহৃত হচ্ছে, ট বর্গীয় বর্ণ। ওষ্ঠ, ওষ্ঠ, কষ্ট, এই ট বর্গীয় বর্ণের সাথে আমরা কিন্তু মূর্ধন্য ব্যবহৃত হচ্ছে, এইগুলো পড়তে হবে। আরেকটা জিনিস পড়তে হবে হচ্ছে সংস্কৃত শব্দ সাত প্রত্যয়, এই সংস্কৃত সাত প্রত্যয়ের সাথে কখনো মূর্ধন্য স ব্যবহৃত হয় না। এটা সংস্কৃত হইলেও এই সাত প্রত্যয়ের সাথে, সাত প্রত্যয়ের সাথে দন্তুস্ব হয়, দন্তুস্ব হবে। যেমন আমরা লিখতে পারি ধূলিসাৎ, আমরা লিখে এখানে ধূলিসাৎ, তাহলে এখানে কিন্তু মূর্ধন্য না হয় দন্তুস্ব ব্যবহৃত হবে। ধূলিসাৎ, ভূমিসাৎ, এই শব্দ সাত যখনই আসবে অবশ্যই দন্তুস্ব ব্যবহার করতে হবে। এটা আশা করি আপনারা ক্লিয়ার। এরপরে তাহলে এইখানে যে বর্ণগুলো আছে এর ভিতরে বলা হচ্ছে, দেখেন এখানে র ফলা আছে, রি, র মূর্ধন্যর পরে, আবার এখানে হও আছে, এরপরে মূর্ধন্য অবশ্যই নিয়ম মনে হয়েছে। স্মরণ, র এর পদে মূর্ধন্য ব্যবহৃত হচ্ছে। অর্পণ, অর্প, র,
অর কোন, র তারপরে প বর্গীয় বর্ণ, অর্থাৎ ওই অনেকগুলো নিয়ম এখানে আছে, নিয়মগুলো বই থেকে পড়ে র তারপরে প বর্গীয় বর্ণ, রি র মূর্ধন্য স, প বর্গীয় বর্ণ তারপরে মূর্ধন্য ব্যবহৃত হয়। এই অনুযায়ী এই বর্ণগুলো তিনটা দেখেন এখানে আমার সবগুলো নিয়ম মানছে। সেক্ষেত্রে একের আনসার কত হবে? একের আনসার হচ্ছে, আমরা যদি দেখি সবাই সঠিক, অনেকে সঠিক আনসার দিচ্ছেন, অনেকে ভুল করছেন। দেখেন তাহলে একের আনসার কত? পূর্ণ। বলা হচ্ছে নিত্য মূর্ধন্য হচ্ছে এখানে পূর্ণ। এর নিত্য চাণক্য মাণিক্য গণ একটা ছন্দ আছে, আপনার বই থেকে দেখে নেবেন, বইতে দেওয়া আছে চাণক্য মাণিক্য গণ বেনু বিনু কঙ্কন কণিকের ছন্দটা আছে, এটা পড়ে নেবেন। এখন এই নত্যবিধান সত্যবিধানে আমরা আলোচনা করবো না এই প্রশ্নগুলো, অর্থাৎ নিত্য যেগুলো আছে, নিত্যগুলো পরীক্ষায় বারবার আসে, যেগুলো এই নিয়ম মানে না, নিয়ম না মেনে মূর্ধন্য হচ্ছে এখানে। এখানে মূর্ধন্য হওয়ার কোনো কারণ ছিল না, কিন্তু মূর্ধন্য এখানে হচ্ছে। এরপর আমরা চলে যাবো হচ্ছে কারকের ভিতরে। কারক আমি একটা ক্লাসে কিন্তু আপনাদের বিস্তারিত পড়াইছিলাম, যেটা এই লাইভ ক্লাস শুরু হওয়ার আগে, অর্থাৎ লাইভ ক্লাস এইখানে 30 দিনের প্ল্যান শুরু হওয়ার আগে যে ক্লাসটা হয়েছিল, কিন্তু কারক আমি সুন্দর করে আপনাদেরকে বুঝাইছিলাম। যারা ক্লাস করেন নাই ওইখানে দেখে নিতে পারেন। আজকেও আমি বেসিকগুলো এখান থেকে পড়াবো, যে বিষয়গুলো এখানে আসবে। এখানে দেওয়া আছে কালির দাগ দাও বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কালির দাগ দাও। কালির দাগ দিতে এখানে বলা হচ্ছে, আমরা যদি দেখি কারক কয় প্রকার? কারক 6 প্রকার। কর্তৃকারক। কর্তৃকারক কি ছিল? কর্তৃকারকে বোঝানো হবে কর্তা, সাবজেক্ট। তাহলে এই বাক্যে সাবজেক্ট বোঝানো হবে, তাহলে সাবজেক্ট কাজটা করবে। যদি এরকম বোঝানো হয় তখন হচ্ছে কর্তৃকারক হবে। আমরা কিভাবে মনে রাখতে বলছিলাম? ক্রিয়াকে, আর একটা বাক্যে অবশ্যই ক্রিয়া থাকে, আর কারক এবং এখানে কারকের সাথে অবশ্যই ক্রিয়ার সাথে সম্পর্ক বোঝানো হবে। কারক হইতে গেলে বাক্যে ক্রিয়া থাকতে হবে। তাহলে এখানে যদি আমরা দেখি যে বিষয়টা আছে, আমরা লিখব ক্রিয়াকে, এখানে লিখেন ক্রিয়াকে কে, কার, কারা। কে, কার, কারা, এই তিনটে শব্দ যদি প্রশ্ন করে উত্তর পাই, অর্থাৎ আমার যেটা দাগ দেওয়া থাকবে এখানে, তাহলে হচ্ছে কালির, এই যে দাগ দেওয়া থাকবে ওই প্রশ্ন সাপেক্ষে আমরা এখানে এই প্রশ্ন করব যে কে, কার, কারা, এই তিনটা ওয়ার্ড যদি প্রশ্নের উত্তর পায়, তাহলে অবশ্যই ওটা কি হবে? কর্তৃকারক হবে। যদি আমি এখানে উত্তর দেই যে কে দাও, কার দাও, কারা দাও, উত্তর হয়, তাহলে কর্তৃকারক অবশ্যই কর্তা হবে। কর্তৃকারক মানে কি? কর্তা অবশ্যই সাবজেক্টিভ ফর্ম হবে, যে কাজটা করবে। কালির কোনো কি নিজে কি দাগ দিতে পারে, কাজটা করতে পারে? যে কাজ করতে পারে না, তাহলে এটা অবশ্যই কর্তৃকারক না। আমরা যদি কর্মকারকে যাই, কর্মকারকে যাই, কর্মকারকে বলা হচ্ছে, আমরা ক্রিয়াকে প্রশ্ন করব কি এবং কাকে দিয়ে, এই দুটা ওয়ার্ড দিয়ে প্রশ্ন করবো। যে কোনো একটা উত্তর পাইলেই হবে আমাদের কর্মকারক। এখন কালির দাগ দাও, কালির দাগ দাও, কি দাও? কালির দাগ। এটা আপনাদের মনে হতে পারে এটা কালির দাগ দাও, এটা মানে কর্মকারক হতে পারে, আপনাদের মনে আসতে পারে, কিন্তু এখানে একটু কনফিউজ বিষয় আছে, যেটা আপনাদের অনেকের ভুল হয়। কর্মকারক আর করণকারকের মধ্যে যে পার্থক্যটা আছে আমরা একটু দেখি। এখানে বলা হচ্ছে এটা কর্মকারক, কর্মতে আমরা কি করব? ক্রিয়াকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করব, কি অথবা কাকে, এটা দুটো প্রশ্ন করে উত্তর পাইলে আমরা কর্মকারক দিব। এখানে যেমন বলা হচ্ছে কি দাগ, কি দাও, কি দাও, কালির দাগ দাও, এটা কিন্তু মিলতেছে না, এখানে অনেক সময় আসতে পারে। এরপরে করণকারক, এই কর্ম হচ্ছে অবজেক্ট। আবার করণকারক যেটা আছে করণ, এটা হচ্ছে আমরা করণ বলতে বোঝানো হবে যন্ত্র। করণ মানে মনে রাখবো আমরা যন্ত্র, উপকরণ বা সহায়ক। যন্ত্র হতে পারে, উপকরণ হতে পারে, সহায়ক হতে পারে। এই কয়েকটা জিনিস যদি বোঝানো হয়, অর্থাৎ ক্রিয়া সংগঠিত হওয়ার জন্য কাজগুলো সংগঠিত মানে সহায়তা করতে, সেরকম বোঝানো হয়, তাহলে এটা অবশ্যই করণকারক হবে। এইখানে আমরা প্রশ্ন করব কি দ্বারা, কি দ্বারা অথবা কিসের দ্বারা, কি দ্বারা এবং কিসের দ্বারা। এখন এইখানে দেখেন যখন কিসের দ্বারা করণ বের করতে বলবে, যদি করণকারক অপশানে থাকে, তাহলে আমাদের বুঝতে হবে এই করণ যদি হয় এই দুইটা অপশন দিয়ে প্রশ্ন করতে হবে। ক্রিয়াকে এই দুইটা বিষয়ে কি দ্বারা কিসের দ্বারা দুইটা দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই, দুইটা দিয়ে প্রশ্ন করে উত্তর পাইলে সেটা অবশ্যই করণকারক হবে, আর একটা দিয়ে পাইলে সেটা হবে কি? কর্মকারক। যে কিভাবে হচ্ছে আমরা যদি এখানে দেখি, মনে করলাম বলেন আমি এখানে বলি যে বলা হচ্ছে সাকিব
ক্রিকেট খেলে, ক্রিকেট খেলে। এইখানে দেখেন খেলাটা কি, এটা অবশ্যই ক্রিয়া, ভার্ব। এই খেলাটা হচ্ছে ভার্ব। এখানে ক্রিকেট কি আর সাকিব কি, সাকিব হচ্ছে সাবজেক্ট, সাকিব খেলে, এটা সাবজেক্ট, তাহলে কর্তা। আমরা যদি প্রথম প্রশ্ন যেতাম কে খেলে, সাকিব খেলে, এটা সাকিব নিচে দাগ থাকতো, তাহলে এটা কি কর্তৃকারক হইতো। এখন বলা হচ্ছে সাকিব ক্রিকেট খেলে, কি খেলে, উত্তর পাচ্ছি আমরা, তাহলে একটু কর্ম করো। এখন আমি যদি এখানে দেখি কি দ্বারা খেলে, কিসের দ্বারা খেলে, উত্তর কি পাওয়া যায়, উত্তর পাওয়া যায় না। কারণ কি, ক্রিকেট কোনো যন্ত্র বা উপকরণ না, এটা নাম, যন্ত্র বা উপকরণ, এটা কি, ক্রিকেট একটা নাম। আমি যদি আবার এখানে বলতাম সাকিব বল খেলে, দেখেন এই বলটা কিন্তু খেলার উপকরণ। বলটা কি, এই বলটা এখানে হচ্ছে খেলার উপকরণ, এই বলটা কি খেলার উপকরণ। দেখেন তাহলে এখানে কি দ্বারা খেলে, কিসের দ্বারা খেলে। আমি যদি বলতাম কি খেলে, বল খেলে, ওটা দিয়ে অ্যান্সার করতাম, তাহলে কিন্তু কর্মকারক দিয়ে ভুল করতাম। আমি যদি করণকারক হবে কি না আমরা চিন্তা করব, এই কি দ্বারা কিসের দ্বারা, দুইটা দিয়ে উত্তর পাইলে, দুইটা দিয়ে উত্তর পাইলে হবে হচ্ছে করণকারক। দুইটা দিয়ে প্রশ্ন করবো আমরা দুইবার, তাহলে কি কি দ্বারা খেলে, কিসের দ্বারা খেলে, বল, বল দ্বারা খেলে, উত্তর পাবো দুইবারই আমরা। আর এখানে কিন্তু যদি প্রশ্ন করতাম কি খেলে, বল খেলে, তাহলে ওটা যদি কর্ম দিতাম তাহলে কিন্তু ভুল হতো আমার। তাহলে এইখানে আমরা যখন করণ বলবে, অর্থাৎ ক্রিয়া সংঘটিত হওয়ার যন্ত্র উপকরণ সহায়ক বোঝানো হবে। যেমন লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়, এই কলমে ভালো লেখা হয়, কলম দ্বারা লেখার উপকরণ কলম। তাহলে এখানে কি কালির দাগ দাও, কি কালি, কালির দ্বারা দাগ দিতে বলতেছে, কি কার দ্বারা দাগ দিব, কালির দ্বারা, কিসের দ্বারা, কালির দ্বারা, কালির দ্বারা দাগ দিতে বলা হচ্ছে এখানে। তাহলে কি এটা অবশ্যই কি করণকারক হবে। আমরা যদি এখানে যাই অবশ্যই করণকারক পাবো আমরা এখানে। অ্যান্সারে কি দেওয়া আছে, করণকারক। এরপরে পরের যে কোশ্চেনটা আছে আমাদের এখানে, এর পরের কোশ্চেন কি আছে, বাক্যে মধ্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের সমন্বয়কে কি বলে। আমি একটু আগে কিন্তু বললাম বাক্যে মধ্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে শব্দগুলো, নাম শব্দ এখানে আছে, নাম শব্দগুলোর সাথে ক্রিয়াপদ ছাড়া এখানে নাম শব্দ যেগুলো থাকবে, যেমন একটু আগে বল খেলে, বল, এখানে এই যে অন্য শব্দগুলো আছে, এই শব্দ ক্রিয়ার সাথে অন্যান্য শব্দগুলো যে সম্পর্ক, এই সম্পর্কে কি বলা হচ্ছে, আমরা কারক করতেছি, অবশ্যই এটা কারক হবে, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা যাচ্ছি না এখানে। যে বাক্যে মধ্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক, তাকে আমরা কি বলতেছি, কারক বলতেছি। আমরা যদি পরের কোশ্চেনে যাই, এখানে আনসার কি আছে, কারক। বলা হচ্ছে পাগলে কি না বলে। তাহলে আমরা কিন্তু তিনটা কারকের নিয়ম পড়ছি, 6টা কারকের ভিতরে 3টা কারকের নিয়ম পড়ছি। এখন আমরা যদি বলি এখানে পাগলে, পাগলের যে দাগ আছে বা পাগলে বলছে, পাগলে কোন কারক। এখন এখানে ক্রিয়া কোনটা, বলা। এখন আমরা ওই যে 3টাতে পড়ছিলাম, আমরা 3টার ভিতরে যদি প্রশ্ন করি কোনটাতে প্রশ্ন করতে পারবো, করণ কিসের দ্বারা বলে, কার দ্বারা বলে, মানে কিসের দ্বারা বলে, কি দ্বারা বলে, হয়, হয় না, কি কি বলে, কি বলে, হয়, কি বলে, কি হচ্ছে কথা, যদি কথা বলা হতো তাহলে আমি পাইতাম, কি বলে হতে পারে। কিন্তু এখানে যদি আমরা বলি কে বলে, এখানে যদি আমরা প্রশ্ন করি কে বলে, তাহলে কিন্তু উত্তর পেয়ে যাচ্ছে কে কার কারা, কে কার কারা দিয়ে প্রশ্ন করলে কি পাই আমরা, অবশ্যই কর্তৃকারক পাই। তাহলে এটার আনসার কি হবে, এটার আনসার হবে কর্তৃকারক, যে এটার আনসার হচ্ছে কর্তৃকারক। আর এইখানে কর্ম আমরা পড়ছি, করণ সম্পর্ক, কর্তৃক সম্পর্কে জানছি, কর্ম সম্পর্কে। আর অধিকরণ, অধিকরণ বলতে, অধিকরণ বলতে বোঝানো হবে স্থান, সময় বা বিষয়, স্থান, সময় বা বিষয়, এই 3টা বিষয় বোঝানো হবে, স্থান, সময়, বিষয়। যেমন যদি বলা হয়, যদি গাড়ি বা আমি ট্রেন, ট্রেন স্টেশনে আছে, স্টেশনে আছে, তাহলে এইখানে স্টেশন কি জায়গা না, স্থান না, তাহলে স্টেশন কি অবশ্যই অধিকরণ করো, ট্রেন স্টেশনে আছে। আবার যদি বলা হতো সময়, সময় বলা হতো যদি এরকম হতো প্রভাতে, প্রভাতে সূর্য ওঠে, সূর্য ওঠে, তাহলে প্রভাতটা কি, এখানে প্রভাতটা কি অবশ্যই সময়। আবার যদি কখনো বলে সিলেটি অঙ্কে ভালো ইংরেজিতে কাঁচা, এতে বিষয়গুলো বলা হচ্ছে, এটা হচ্ছে অধিকরণ কারক। আবার আরেকটা আছে ভাবাধিকরণ বলা হয়, বিষয় অধিকরণ যেটাকে বলা হচ্ছে, এটা একটা হচ্ছে ভাবাধিকরণ। ভাবাধিকরণ একটা উদাহরণ বারবারই আসে, সেটাকে বলা হয়
কান্নায় শোক মন্দবিত হয়, কান্নায় শোক দুরবিত হয় বা মন্দবিত হয়, এটা অবশ্যই অধিকরণ করো। আরেকটা হচ্ছে ভাবাদিকরণ। অধিকরণ করার 3 প্রকার, আধার অধিকরণ, তারপর হচ্ছে ভাবাদিকরণ, আর বৈষয়িক যে অধিকরণটা আছে এখানে আধার অধিকরণ, কালাদিকরণ, ভাবাদিকরণ বা বৈষয়িক অধিকরণ। এই কান্নায় শোক মন্দবিত হয় বা দূরীভূত হয়, এটা হচ্ছে ভাবাদিকরণ বা অধিকরণের অংশ। আবার আমরা যদি এখানে তাহলে অধিকরণ শেষ করলাম, এখন যদি আমরা অপাদানটা একটু দেখে ফেলি, অপাদানটা একটু পড়ি আমরা। অপাদান আগের দিন আমরা পড়াইছিলাম, অপাদান কিভাবে মনে রাখবো, দুইটা টার্ম দিয়ে মনে রাখবো, একটা হচ্ছে সেপারেশন, সেপারেশন, একটা হচ্ছে প্রোডাকশন। দুইটা টার্ম দিয়ে মনে রাখবো আমরা, সেপারেশন এবং প্রোডাকশন। দুইটা টার্ম যদি বোঝানো হয়, সেপারেশন প্রোডাকশন, সেপারেশন মানে কি আলাদা হয়েছে, আবার প্রোডাকশন মানে উৎপন্ন হবে, এরকম বোঝানো হলে সেটা অবশ্যই অপাদান কারক হবে। যেমন আমরা যদি লিখি গাছ থেকে পাতা পড়ে, তাহলে কি এই যে জাত থেকে সেপারেশন হবে, জাত থেকে সেপারেশন হবে বা জাত থেকে প্রোডাকশন হবে, সেটাই হচ্ছে অপাদান কারক। তাহলে এখানে গাছ থেকে, কি থেকে, গাছ থেকে সেপারেট হচ্ছে, গাছ থেকে পাতাটা কি সেপারেট হয়ে গেছে। আমরা যদি লিখলাম তিলে তৈল হয়, তাহলে তিল থেকে তৈল হচ্ছে, দুধে দই হয়, একইভাবে সাপে ভয় হয়, সাপ থেকে ভয় উৎপন্ন প্রোডাকশন হচ্ছে। কিন্তু এখানে কনফিউজিং জিনিসটা দেখেন, যদি এরকম বলতো তিলে তৈল আসে, এই তিলে তৈল আসে যদি কখনো বোঝায়, আসে মানে কি, এটা কি প্রোডাকশন বোঝানো হচ্ছে নাকি স্থান বোঝানো হচ্ছে? এই তিলটা কিন্তু তখন এ তেল থাকার স্থান হচ্ছে তিল, আর স্থান বোঝালে কি হয়, অধিকরণ কারক। একইভাবে এখানে যদি আগেরটা লিখছিলাম আমরা ট্রেন ঢাকা আছে বা স্টেশনে আছে, এখন যদি বলি ট্রেন স্টেশন ছাড়লো, তাহলে কি স্টেশন থেকে সেপারেট হয়ে গেছে না, স্টেশন থেকে সেপারেট হয়ে যাওয়ার কারণে এটা অবশ্যই অপাদান কারক হবে। এরকম তাহলে যদি বলা হয় গাড়ি ঢাকা আছে, তাহলে ঢাকা তখন হবে কি অপাদান কারক। আর যদি বলে গাড়ি ঢাকা ছাড়লো, তাহলে তখন ওই ঢাকাটা হচ্ছে অপাদান কারক, কারণ কি গাড়ি ঢাকার থেকে সেপারেট হয়ে গেছে। এরকম বিষয়গুলো যখন আসবে সেপারেশন প্রোডাকশন, সেটা হচ্ছে অপাদান কারক। আশা করি ক্লিয়ার এটুক। যদি পরের কোশ্চেনে যাই, অন্ধজনে দেহ আলো, যেটা আমাদের যদিও বর্তমান কারকের প্রকারভেদের ভিতরে সম্প্রদান কারক বলে কোনো কারক নাই, এটা যদি আমরা এখানে এটা আলোচনা করছি, এটা আলোচনা করছি। এখন আমরা সম্প্রদান যদি আলোচনা করি, এটা বর্তমান কারকের যে লাস্ট 9-10 যে বইটা আছে বর্তমান এডিশনের, এই 9-10 বইয়ে সম্প্রদান কারককে বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে সম্বন্ধ কারক নামে একটা কারক দেওয়া হয়েছে, এবং তারপর আমাদের সম্প্রদান কারক সম্পর্কে জানতে হবে। যদি অপশনে সম্প্রদান কারক থাকে, অবশ্যই আমরা সম্প্রদান কারক অ্যান্সার করব, আর যদি না থাকে তখন আমরা কর্মকারক অ্যান্সার করতে পারবো। আমরা যদি এখানে দেখি সম্প্রদান কারক কাকে বলা হচ্ছে, আমরা সহজ কথা মনে রাখবো, যেটা হচ্ছে সত্য ত্যাগ করে দান করে দেওয়া হয়, যেটা সত্য ত্যাগ করে দান করে দেওয়া হয়, ওই কাজটাকে বলা হচ্ছে সম্প্রদান কারক। আর আমরা সহজ করে মনে রাখবো, লিখেন যে কাজের প্রতিদান এহ জগতে পাওয়া যায় না বা আমরা আশা করি না, সেটা হচ্ছে সম্প্রদান কারক। এরকম কাজগুলোকে বলা হবে সম্প্রদান কারক। যদি বলা হচ্ছে ভিক্ষুককে ভিক্ষা দাও, এই ভিক্ষুককে ভিক্ষা দাও, এখন ভিক্ষুকে ভিক্ষা কি আমি কেন দিচ্ছি, সবের আশায়, বা এই কাজের প্রতিদান আমি এই জগতে আশাও করি না, পাইতেও চাই, আমি চাই কি এটার জন্য পরবর্তী জীবনে, তো মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমার জীবনটা ভালো হয় বা আমি যেন সব পাই, সেই আশায় আমি ভিক্ষুককে ভিক্ষা দিচ্ছি। তাহলে এই যে দেওয়াটা, তাহলে এটা কি অবশ্যই এই জগতে আমি আশা করতেছি না, তাহলে এটা কি অবশ্যই সম্পাদন করো। এখানে বলা আছে অন্ধজনের দেহ আলো, অন্ধজনের দেহ আলো মানে হচ্ছে অন্ধজনকে তুমি পথ দেখাও বা অন্ধজনকে তুমি তাকে পথ দেখাও। তাহলে এই যে কাজটা যদি করা হয়, তখন কি এই কাজের প্রতিদান আমি এই জগতে পাবো না। তাহলে এই অন্ধজন আলাদা, এটা কোন কারক হবে, অবশ্যই সম্প্রদান কারক হবে। এখন তাহলে আমরা কিন্তু ওই যে
আমরা যদি বুঝতে অসুবিধা হতো তাহলে কিন্তু বুঝতে পারতাম কর্মকারকে কাকে আলাদা দিলে, যে কাকে অন্ধজনকে আলো দিতে বলছো, তাহলে এখানে কিন্তু সম্পাদন না থাকলে আমরা কি কর্মকারক দিতে পারতাম। বুঝতে পারছেন? আশা করি এটা ক্লিয়ার। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাস। এবার পরীক্ষা দিতে হলে কইরেন না, পরীক্ষার হলে নিজেরটা নিজে দিয়েন, পরীক্ষার হলে অন্যজনের কাছে শুনে বুঝে দিয়েন না, কারণ আপনার পাশে যে বসবে সে চাইবেই আপনাকে একটা মার্ক কম পাওয়াতে। একটা মার্ক কম পাইলে মানে আপনি 500 জনের পিছনে সিরিয়ালে চলে যাবেন। নিজে যা পারবেন নিজের পায়ে নিজে কোড়াল মারবেন। পাশের কে সঠিক বললো কি এটা আপনি বুঝতে পারবেন যে সে সঠিক দেখাচ্ছে। সে দেখা যাচ্ছে যে আপনার পাশে যে বসছে সে নার্সিংয়ের প্রিপারেশনই নেয় না, তো আবেদন করছে, মানে আপনি তার কাছে শুনে আপনি তাকে বলে দিচ্ছেন, সে আপনাকে বলে দিচ্ছে, কিন্তু আলটিমেটলি কি হবে, নিজের পায়ে নিজেই কুড়াল মারবেন। কারো কাছ থেকে না শুনে পরীক্ষার হলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেরটা নিজে দিবেন, নিজে ভুল করে সান্ত্বনা পাওয়া যাবে, কিন্তু অন্যেরটা শুনে যদি ভুল হয় ওটা সান্ত্বনা আর পাওয়া যাবে না। বলা হচ্ছে 10 মিলে করি কাজ। এখানে 10 মিলে কাজ, 10 কোন কারকে কোন বিভক্তি বলা হচ্ছে, কর্তৃকারকের সপ্তমী কোন বিভক্তিও আছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, বিভক্তি কয় প্রকার? বিভক্তি অনেকে মনে করে বিভক্তি 7 প্রকার, কিন্তু বিভক্তি হচ্ছে 2 প্রকার। বিভক্তি 2 প্রকার, মূলত হচ্ছে 2 প্রকার। অনেকে নতুন শুনতে পারেন, বিভক্তি হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে 1 নাম্বার নাম বা শব্দ বিভক্তি, এটাকে বলা হচ্ছে নাম বা শব্দ বিভক্তি, নাম বা শব্দ বিভক্তি। আর 2 নাম্বার যেটা বলা হচ্ছে, 2 নাম্বারটা কি, ক্রিয়া বিভক্তি। 2 নাম্বার হচ্ছে ক্রিয়া বিভক্তি। এই ক্রিয়া বিভক্তি কোনো প্রকারভেদ নাই, এই বিভক্তির কোনো প্রকারভেদ নেই। কিন্তু এই নাম বা শব্দ বিভক্তি হচ্ছে 7 প্রকার, যেটা আপনারা সবসময় পড়ে থাকেন। যদি বলে নাম বিভক্তি কয় প্রকার তাহলে 7 প্রকার, যদি বলে বিভক্তি কয় প্রকার তাহলে আমরা 2 প্রকার। বিভক্তি 2 প্রকার, একটা হচ্ছে নাম বিভক্তি শব্দ বিভক্তি, নাম বা শব্দ, একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। ক্রিয়া বিভক্তি কোনো প্রকারভেদ নাই। আর এই শব্দ বিভক্তি হচ্ছে 7 প্রকার, প্রথমার থেকে সপ্তমী পর্যন্ত। তাহলে বিভক্তিগুলো অবশ্যই আপনারা পড়ছেন, যারা পড়েন না বই থেকে পড়ে নেবেন বিভক্তি। তাহলে এইখানে 10 মিলে করি কাজ। দেখেন সম্পাদন কারক আমরা একটু মাত্র পড়লাম, সম্পাদন কারকের শর্ত কি, যে কাজে প্রয়োজন আমি এখানে এ জগতে পাবো না, কিন্তু 10 জনের কাজ করলে আমরা কি একটা কাজ সফল করতে পারবো না? তাহলে এই কাজে প্রয়োজন তো অবশ্যই আমরা এই জগতে পাইতে পারি। দেখা যাচ্ছে রাস্তা একটা ভেঙে গেছে, রাস্তা আমি ঠিক করে দিলাম 10 জন মিলে, তাহলে অবশ্যই, তাহলে এই যে রাস্তা ঠিক করে দেওয়া, বা আমি 10 জন মিলে আমি অফিসের কাজ করলাম, 10 জন মিলে অফিসের কাজ করলাম, তাহলে এই যে 10 জন মিলে অফিসের কাজ করার কারণে আমি কি বেনিফিট পাবো না? আমি তো এখান থেকে আউটপুট পাবো। তাহলে এই কাজের প্রয়োজন কিন্তু এটা সম্পাদন হবে না, আমরা বুঝতেই পারতেছি। কর্তৃকারক 3টা অপশন আছে, কিন্তু এখানে বিভক্তির পার্থক্য, একটা হচ্ছে দ্বিতীয়া, সপ্তমী এবং এখন বিভক্তি আছে 10 এ। এখানে এ কোন বিভক্তি? দ্বিতীয় বিভক্তিতে আছে কে রে, কে রে। চতুর্থীতে আছে কে রে জন্য নিমিত্তে, নিমিত্তে। এই যে বিভক্তিগুলো আছে এখানে, তাহলে এখানে দেখেন কোনো সাথে মিলে না। তাহলে এই যে এটার সাথে মিলতেছে না, চতুর্থেও মিলে না, দ্বিতীয় চতুর্থী কোনটাই মিলে না, তাহলে কি হবে, সপ্তমী বিভক্তি, অবশ্যই সপ্তমী বিভক্তি হবে। অর্থাৎ সপ্তমী বিভক্তি কি আছে, অন্তুস্থ ইয় এ তে, এইগুলো হচ্ছে সপ্তমী বিভক্তি। এ তে, এতে, অন্তুস্থ ইয়, এগুলো হচ্ছে সপ্তমী বিভক্তি। আমরা নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিলাম, বাক্যে আমরা কোন কারক? আমরা নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিলাম, এবং কাজটা কে করছে? অবশ্যই এখানে কর্তাকে, আমরা, কাজটা কে করছে? আমরাই নিয়েছি কাজটা। এখন অপাদান কারকে কি হবে? অপাদান কারকে বলা হয় সেপারেশন বা প্রোডাকশন। কেন সেপারেশন প্রোডাকশন কিছু বোঝাইছে না? এখানে আমরা কি কোনো যন্ত্র উপকরণ সহায়ক না, এখানে কি কর্ম কি বা কাকে প্রশ্ন পাবো? যেখানে রিক্সা যদি বলতো কি নিয়েছিলাম, তাহলে কিন্তু এখানে আমরা বোঝাতে পারতাম যে কর্ম বা করণ হতে পারতো, কিন্তু এখানে বলছে কি আমরা, কে নিয়েছে, আমরা, কে কার, কারা দিয়ে প্রশ্ন করলে আমরা অবশ্যই কর্তৃকারক পেয়ে যাচ্ছি। তাহলে এটা অবশ্যই কি কোন কারক? কর্তৃকারক। এটা অ্যান্সার খুবই সহজ, এটা কর্তৃকারক বা কর্তাকারক যেটাকে বলা হয়, সেটা অবশ্যই কর্তাকারক। বলা হচ্ছে অপাদান কারকের উদাহরণ কোনটি? এখন আপনাদের টার্ম আসছে যে অপাদান কারকের উদাহরণ কোনটি।
অপাদান কারকের উদাহরণ কোনটি? যদিও এখানে আপনারা অ্যান্সার করেন এটা অপাদান কারকের উদাহরণ কোনটি। সবারই পারার কথা, একটু পড়াইছে এখানে। যদি অধিকরণ বলতো তাহলে কি, অধিকরণ হচ্ছে জায়গা বোঝানো হতো। যেমন এখানে জায়গা আছে, বাবা বাড়িতে আছেন, বাবা বাড়িতে আছে, তাহলে এখানে বাড়িতে কিন্তু স্থান বোঝানো হচ্ছে, তাহলে স্থানটা এখানে অধিকরণ কারক হতো। কিন্তু অপাদান কারক কি, সেপারেশন প্রোডাকশন হবে। সেপারেশন প্রোডাকশন কোনটা আছে এখানে, অসহায়কে সাহায্য করে, এটা কি অবশ্যই সম্পাদন কারক। প্রতিদান পাবো না আমরা এ জগতে। ফুলের গন্ধে ঘুম আসে না, কার গন্ধে, ফুলের, তাহলে এটা কি ফুল, ফুলটা হচ্ছে কর্মকারক, কার গন্ধে, ফুলের গন্ধে। একইভাবে বা সরি এটা কর্তৃকারক। এবং বলা হচ্ছে কাপড়টা উঁচু টেবিল থেকে পড়ে গেল, তাহলে পড়ে গেছে কি, সেপারেট হয়ে গেছে না, সেপারেট হয়ে যাওয়ার কারণে এটাকে বলা হচ্ছে কাপড়টা উঁচু টেবিল থেকে পড়ে গেল। এটা হচ্ছে অপাদান কারকের উদাহরণ। আমরা যদি পরের কোশ্চেনে যাই, জমি থেকে ফসল পাই, জমি থেকে, এটাও কিন্তু আপনারা যদি ওই সিকোয়েন্সটা খাটান, কর্তাকারকে, কর্তাকারক কি লাগবে, কে কার কারা, কি বলছে, জমি, জমি কি কে কার কারা হতে পারে না, হতে পারে না। করণ, যন্ত্র উপকরণ বা সহায়ক। এখন কি দ্বারা ফসল পাই, কি দ্বারা ফসল পাই, কিসের দ্বারা ফসল পাই, এটা কিন্তু হতে পারে। কিন্তু এখানে বলা হচ্ছে আমাদের কিন্তু আরেকটা টার্ম ছিল কি, যে প্রোডাকশন বোঝানো হবে। প্রোডাকশন বোঝালে কোন কারক হবে, প্রোডাকশন বোঝালে কোন কারক হবে। এটা ম্যাক্সিমাম অ্যান্সার দিচ্ছেন, অ্যান্সারগুলো কি, হ্যাঁ সবারই অ্যান্সার 10-এর 1, 10-এর 1 হচ্ছে 10-এর প্রথম যেটা অ্যান্সারটা আছে এখানে 10 নম্বরে 1 নম্বরে হচ্ছে এখানে উত্তর। তাহলে এই টার্মগুলো কিন্তু খুবই সহজ ছিল, কারকে আশা করি আর কারো সমস্যা হবে না। কারকে যতটুকু পরে যদি এটা যাতে আপনি ভাঙাই চড়ে খাইতে পারেন আর আপনার সমস্যা হবে না। এরপরে আছে সন্ধি নিয়ে আমরা পড়াশোনা করব। সন্ধি, সন্ধি শব্দের অর্থ কি, এটা ম্যাক্সিমামে ভুল করে। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে সন্ধি শব্দের অর্থ কি, ম্যাক্সিমামে ভুল করে এই প্রশ্নটা। আর সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, সন্ধি ব্যাকরণে আলোচিত হয় কোন অংশে, এটা আপনারা কমেন্ট করে জানাবেন যে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়। সবাই অ্যান্সার দেখতে পাচ্ছি, সবাই অ্যান্সার দিচ্ছেন। সন্ধি ব্যাকরণের কোন অংশ আলোচিত এটা জানাবেন, এবং সন্ধি শব্দের অর্থ কি। দেখেন যারা জানেন না তারা আমি বলে দিই এখানে সন্ধি শব্দের অর্থ কি। অনেকে অ্যান্সার করতেছেন, অ্যান্সার করতে থাকেন। আমি বলি সন্ধি শব্দের প্রথম যে টার্মটা আমরা দেখি, সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। কিন্তু আমরা সবাই জানি সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন, কিন্তু কিসের মিলন এটা জানি না আমরা। কেউ কয় পদের মিলন, কেউ কয় শব্দের মিলন। কিন্তু সন্ধি শব্দের আসলে মানেটা কি, সন্ধি শব্দের মূল মানেটা কি। সন্ধি শব্দটাতে আলোচিত হয়, কে বলছে, ধ্বনির কোথায় মিলিত হয়, কিসের মিলন, সন্ধি কিসের মিলন। সন্ধি ধ্বনিতত্ত্বে আলোচিত হয়, ধ্বনিতত্ত্বে আলোচিত হয় ধ্বনি। হ্যাঁ, তাহলে দেখেন আমরা পড়বো হচ্ছে সন্ধি শব্দের অর্থ হচ্ছে ধ্বনির মিলন। আর ধ্বনি সম্পর্কিত যা আছে সব ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ব্যাকরণের ধ্বনিতত্ত্ব আলোচ্য বিষয়, ধ্বনি সম্পর্কিত যা আছে, যেমন নত্যবিধান শব্দ, নধ্বনি, স্বধ্বনি, সন্ধি, ধ্বনি, বর্ণ, এই বিষয়গুলো সবই ধ্বনিতত্ত্বের বিষয়ে আলোচিত হয়ে থাকে। এরপরে যদি আমরা কোশ্চেনে চলে যাই, গবেষণা এর সন্ধি বিচ্ছেদ কি, গবেষণা এর সন্ধি বিচ্ছেদ কি।
গবেষণায় সন্ধি বিচ্ছেদ কি? সন্ধি সন্ধি হওয়ার জন্য কি করতে হবে? দুই পাশে, এই যে প্লাস চিহ্নের এই পাশে দুইটাই অর্থবোধক শব্দ হতে হবে। প্লাস চিহ্নের দুই পাশে আমাকে অর্থবোধক শব্দ হইতে হবে। সন্ধি হওয়ার জন্য প্লাস চিহ্নের দুই পাশে অর্থবোধক শব্দ হতে হবে। দেখেন, এই গো মানে হচ্ছে গরু, আর এসোনা মানে খোঁজা, গরু খোঁজা। এটা যদিও একটা গরু খোঁজা, কিন্তু গবেষণা মানে কি গরু খোঁজা? এটা কিন্তু গরু খোঁজা না। গবেষণা মানে হচ্ছে কোনো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা বা বিস্তারিত তথ্য বের করাকে বলা হচ্ছে অনুসন্ধান করা। এখন এই গবেষণা শব্দটার সন্ধি বিচ্ছেদ কি? এই যে মাঝখানে একার আছে, এই একার ওঠানোর জন্য, এই একার বাদ দেওয়ার জন্য একটা নিয়ম আছে। এক সাইডে হচ্ছে অ অথবা আ হবে, আর অন্য সাইডে এখানে অন্য সাইডে প্লাস দিকেই হবে। এটা হচ্ছে যেমন আমরা যে লিখি অপেক্ষা, অপেক্ষা যে বানানটা এখানে আছে, এখানে এই একার মাঝখান থেকে একার বাদ দেওয়ার জন্য আমরা কি করি? এটা লিখতে পারি অপ প্লাস ইক্ষা। কিন্তু দেখেন এখানে গবেষণা বানান, গবেষণা বানানে আমি যদি এখানে লিখি গ প্লাস এসোনা, এ কিন্তু এক সাইডে অ আ আসবে। যেমন এখানে অপ, এই অপর সাথে একটা কি আছে? অ আছে, আর এ পাশে ই দীর্ঘ আসছে। এই দুইটা মিলে তৈরি হয়েছে কি? এই এ কার তৈরি হয়েছে। কিন্তু আমাদের এই গবেষণাতে কিন্তু এ কারটা এই নিয়মে হবে না। আর যদি আমরা জানি কোনো জিনিস যদি নিয়ম না মানে, কোনো জিনিস নিয়ম না মানে তাকে বলা হয় ঘাড় তাড়া, অর্থাৎ নিত্য। যে জিনিসটা নিয়ম মানেন তাকে বলা হয় নিত্য। অর্থাৎ এইখানে নিপাত নিষিদ্ধ, এটা হচ্ছে নিপাত নিষিদ্ধ স্বরসন্ধি, যেটাকে বলা হচ্ছে গবেষণা। অর্থ হচ্ছে গো প্লাস এসোনা। গবেষণা শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে গো প্লাস এসোনা। 11 খ, 11 খ, হ্যাঁ 11 খ হচ্ছে আপনার সন্ধি বিচ্ছেদ অনুযায়ী গবেষণা হচ্ছে গো প্লাস এসোনা সন্ধি বিচ্ছেদ। এরপরে পরের কোশ্চেন আছে, কোন সন্ধি নিপাত নিষিদ্ধ? কোন সন্ধিটি নিপাত নিষিদ্ধ? যেটা আগে বললাম কোনো নিয়ম মানে না, যে সন্ধি কোনো নিয়ম মানে তাকে বলা হয় নিপাত নিষিদ্ধ। এখানে যে নিয়মগুলো আছে যদি আমরা দেখি, এখানে এই যে প্রশ্নটা আছে এখানে বাগদান শব্দের মাঝখানে, দেখেন পরীক্ষায় কিন্তু সন্ধি শব্দ তো মিলন বুঝি আমরা। আমাদের যদি এরকম থাকতো বাগ প্লাস দান, আমরা কিন্তু সহজে বাগদান বলতে পারতাম। সন্ধি শব্দ তো মিলন, দুটো মিল করে আমাদের বলতে হবে। কিন্তু পরীক্ষা আছে উল্টা, পরীক্ষা আমাদের দেয় কি উল্টা, আমাদের দেয় হচ্ছে শব্দ তাকে বিচ্ছেদ করতে হয়, আমাকে বিচ্ছেদ করতে হয়, আমাদেরকে মিলন দেয় না। আমাদের দায় হচ্ছে ভাঙার জন্য, বিচ্ছেদ সেপারেট করতে দেয়। তাহলে কি এই যে আমাদের এটা নিয়ম কি, শব্দের মাঝখানে যদি বর্গের তৃতীয় বর্ণ থাকে, শব্দের মাঝখানে বর্গের তৃতীয় বর্ণ থাকলে, তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ থাকলে, তৃতীয় চতুর্থ বা পঞ্চম বর্ণ থাকলে, এই বর্ণগুলো থাকলে তখন বিচ্ছেদ করার সময় বর্গের প্রথম বর্ণ হয়, বর্গের প্রথম বর্ণ হবে। যা এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধির নিয়ম অনুযায়ী বলা হচ্ছে বর্গের মাঝখানে যদি, শব্দের মাঝখানে যদি বর্গের তৃতীয় বর্ণ থাকে, ওই শব্দটাকে ভাঙার জন্য ওই শব্দের পরিবর্তে তখন বর্গের প্রথম বর্ণ ব্যবহৃত হয়। যেমন বাগদান, গ এর পরিবর্তে গ বর্গ, অর্থাৎ ক বর্গ যেটা ছিল, ক বর্গের তৃতীয় বর্ণ হচ্ছে গ, আর ওই ক বর্গের প্রথম বর্ণ হচ্ছে ক, তাহলে গ এর পরিবর্তে ক ব্যবহৃত হচ্ছে। এবং উচ্ছেদ, উচ্ছেদ, তারপর চলচ্চিত্র, এই বিষয়গুলো আমরা একটা বিষয়কে জানবো। যদি চ চ চ অথবা চ ছ অথবা দ দ দ ধ ড ড ড ঢ এরকম যদি যুক্তবর্ণ আকারে একই বর্ণ বা পাশাপাশি বর্ণ যদি যুক্তবর্ণ আকারে থাকে, একই বর্ণ বা পাশাপাশি বর্ণ যদি যুক্তবর্ণ আকারে থাকে, পাশাপাশি বর্ণ বা একই বর্ণ যুক্তবর্ণ আকারে থাকলে এই প্রথম বর্ণটা ওইটার প্রথম, ব্যঞ্জন সন্ধির নিয়ম অনুযায়ী ওই যুক্ত বর্ণের প্রথমটা, যেমন এখানে চ চ আছে, চ চ একসাথে আছে, তাহলে এটা প্রথম যে চ, এই চ এর পরিবর্তে হবে খণ্ডতা অথবা দ, খণ্ডতা অথবা দ ব্যবহৃত হবে। এখন আপনাদের প্রশ্ন, কখন দ হবে কখন খণ্ডতা হবে? আমাদেরকে যখন খণ্ডতা ব্যবহার করব এবং কখন দ ব্যবহার করব, যদি আমরা নিজেরাই বুঝতে পারবো। কেন বুঝতে পারবো? আমি বলছি যে সব সন্ধির দুইটা পাশেই অর্থপূর্ণ হতে হবে। যেমন আমরা লিখতাম বিপদছয়, এখন বিপদছয়
এতে লিখি বিপদচয়। এইখানে এখন বিপদ, এখন যদি খণ্ডতা দিতাম আমি এখানে, তাহলে কি হতো? বিপদ। কিন্তু এটা বলতে কোনো শব্দ নাই, তাই আমরা এখানে ব্যবহার করব বিপদ। এটা কি ব্যবহার করব? বিপদ। বিপদ প্লাস চয়। আবার আমরা যদি এখানে দেখলাম উচ্ছেদ, উচ্ছেদ দেখেন এখানে চ ছ একসাথে আছে, খণ্ডতা একসাথে আছে, তাহলে এখানে আমরা খণ্ডতা ব্যবহার করছি। উদ বলতে কিছু হবে না, উচ্ছেদ। এরপরে এই পরের যে নিয়মটা আছে এখানে, পরের নিয়মে বলা হচ্ছে শব্দের মাঝখানে অনেশ্বর থাকলে, শব্দের মাঝখানে অনেশ্বর থাকলে তার পরিবর্তে মো হবে। শব্দের মাঝখানে অনেশ্বর থাকলে তার পরিবর্তে মো হবে। যেমন এখানে লেখা আছে সংসার, শুধু সংসার বানটা এখানে ভুল আছে একটু, দন্তস্ব হবে সংসার। তাহলে সংসার বানের মাঝখানে দন্ত অনেশ্বর আছে, এর পরিবর্তে কি হবে? অবশ্যই মো ব্যবহৃত। যেমন দেখলাম আমরা অহংকার, অহংকার বানানটা দেখি এখানে অহংকার, এটা কি হবে? অহম, অহম প্লাস কার, এটা হচ্ছে সন্ধি নিয়ম অনুযায়ী, অর্থাৎ অনেশ্বর থেকে তার পরিবর্তে মো ব্যবহৃত হবে। আর এখানে পরস্পর, এটা হচ্ছে বিসর্গ সন্ধির নিয়ম, কিন্তু বিসর্গ সন্ধিতে বলা হয়েছে, বিসর্গ সন্ধির ভিতরে বলা হয়েছে যদি দন্তস্ব, মূর্ধন্য স এবং তালবস্য থাকে, এর পরিবর্তে বিসর্গ অর্থাৎ বিসর্গ ব্যবহৃত হয়। এই শব্দের পরিবর্তে বিসর্গ ব্যবহৃত হয়, কিন্তু এটা সে নিয়ম মানে নাই। এখানে হওয়ার কথা ছিল কি? হওয়ার কথা ছিল পর প্লাস, এরকম হওয়ার কথা ছিল, বিসর্গ হওয়ার কথা ছিল পর, কিন্তু এটা নিয়ম না মেনে এখানে বিসর্গ হয় না, যে কারণে এটাকে বলা হচ্ছে নিপাতনে সিদ্ধ। নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি বলা হচ্ছে এটাকে নিপাতনে সিদ্ধ, নিয়ম মানে না, এটা কোনো নিয়ম ফলো করে না। এরপরের প্রশ্নে কি আছে? এরপরের প্রশ্নে বলা হচ্ছে 13 নম্বর 12 নম্বর কোশ্চেনে আমরা তো দেখলাম 13 নম্বর কোশ্চেন পদ্ধতি, মাত্র একটু আগে কিন্তু বললাম কি আছে? দ ধ, দ ধ, তাহলে কি হবে? এখন দ ধ আছে। এখন আরেকটা বিষয়, এখানে আরেকটা বিষয় হচ্ছে দ আর ধ থাকলে, দ আর ধ থাকলে প্রথম যে দ থাকবে, এই দয়ের পরিবর্তে হয় খণ্ডতা হবে অথবা দ হবে, এটা আমরা বুঝতে পারছি। কিন্তু পরবর্তীতে ধটা থাকবে, এই ধয়ের পরিবর্তে সবসময় হ ব্যবহৃত হবে। কি থাকবে? দ এবং ধ একসাথে থাকলে প্রথম দয়ের বিপরীতে হয় দ হবে, নাই খণ্ডতা হবে, কিন্তু পরের ধয়ের পরিবর্তে হ ব্যবহৃত হবে। এখন আমরা অ্যান্সার বলেন কোনটা হবে? পদ প্লাস হতি, পদ প্লাস হতি, পদ প্লাস হতি। হ্যাঁ, সবাই ক্লিয়ার, আশা করি সবাই ক্লিয়ার যে আমরা যখন এই দ ধ থাকবে, দ ধ থাকলে প্রথম দয়ের পরিবর্তে খণ্ডতা অথবা দ ব্যবহৃত হবে এবং এই ধয়ের পরিবর্তে হ ব্যবহৃত হবে। ক্ষুধার্ত, এটা একটা স্বরসন্ধি, স্বরসন্ধি। সন্ধি দুই প্রকার, বাংলা সন্ধি আর ব্যঞ্জন বিসর্গ, সেটাকে বলা আছে বাংলা সন্ধি এবং তৎসম সন্ধি। বাংলা সন্ধি দুই প্রকার, তৎসম সন্ধি বা 3 প্রকার। এখন ক্ষুধার্ত, ক্ষুধার্ত শব্দের এখানে বলা হচ্ছে সন্ধি বিচ্ছেদ কোনটা? ক্ষুধার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ, ক্ষুধার্ত সবাই মুখস্থ না? সবাই মুখস্থ এটা ক্ষুধার্ত শব্দের। এটা নিয়ম কি? অ অথবা আ, এরপরে যদি উচ্চারণ অর হয়, উচ্চারণ অর হয়, অর হইলে সরি আর হয়, অ আ, এবং এরপরে উচ্চারণ যদি আর হয়, তখন এর পরিবর্তে এই আর এর পরিবর্তে ঋত হয়। এর পরিবর্তে কি হয়? ঋত। ক্ষুধার্ত, ক্ষুধা প্লাস ঋতু, এই উচ্চারণ যদি আর হয় কখনো কখনো, অর্থাৎ রেফের উচ্চারণ আমরা সহজে মনে রাখবো, রেফের উচ্চারণ যদি কখনো আর হয়, এই রেফের উচ্চারণ যদি আর হয়, ওই আর এর পরিবর্তে আমরা ঋতু ব্যবহার করব। কি ব্যবহার করব? রেফের পরিবর্তে আমরা ঋতু ব্যবহার করব। সবারই অ্যান্সার ক্ষুধা প্লাস ঋত, ক্ষুধা প্লাস ঋত, ক্ষুধা প্লাস ঋত। হ্যাঁ, সি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ক্ষুধা প্লাস ঋত।
হ্যাঁ, সবার অ্যান্সার ঠিক আছে, সবার অ্যান্সার ঠিক আছে। এখন যদি আমরা যদি আরেকটা দেখতাম এখানে, আমরা যদি এখানে দেখি একটা বানান লিখি, এটা সন্ধি বিচ্ছেদ কী হবে? এই শব্দটার সন্ধি বিচ্ছেদ কী হবে? আপনারা জানাবেন যে এই শব্দটার সন্ধি বিচ্ছেদ কী হবে। মহর্ষি শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে? মহর্ষি শব্দের সন্ধি বিচ্ছেদ, সরি এখানে মহা না, মহর্ষি হবে। মহর্ষি, মহর্ষি শব্দের সন্ধি বিচ্ছেদ কী? মহর্ষি, মহর্ষি শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে? সবার কাছে দেখতে চাচ্ছি এটা কী হবে সন্ধি বিচ্ছেদটা। মহর্ষি শব্দের সন্ধি বিচ্ছেদটা কী হবে এটা আপনারা জানাবেন। মহাযোগ, এই একটু বাংলায় লেখেন, এখানেও বাংলিশ মহাযোগ ঋষি, এটা বাংলায় লেখেন মহাযোগ ঋষি। তাহলে এইখানে আমরা দেখবো রেফের উচ্চারণ যদি অর হয়, রেফের উচ্চারণ যদি অর হয়, আর হইলে ঋতু, আর অর হইলে রি, উচ্চারণ হবে হচ্ছে রি এর মতো, উচ্চারণ হবে রি। রেফের উচ্চারণ যদি অর হয়, রেফের উচ্চারণ অর হইলে তার উচ্চারণ বিচ্ছেদের সময় এটা উচ্চারণ হবে রি এর মতো। যেমন আমরা দেখলাম মহা, অর্থাৎ এই সাইডে একটা জিনিস খেয়াল রাখবেন, এই মোহ পরপর থাকলে সবসময় মহা হবে, মোহ হবে না, সবসময় কি হবে? মহা। মহা প্লাস ঋষি, এটা হবে মহা প্লাস ঋষি, মহর্ষি, মহাযোগ ঋষি। হ্যাঁ, ধন্যবাদ। এরপর আছে মতৈক্য শব্দের সন্ধি বিচ্ছেদ কি? মতৈক্য শব্দের সন্ধি বিচ্ছেদ কি? আমরা কিন্তু সহজে মনে রাখতে পারবো, এই মতা কি কোনো হয় শব্দ হয়? মা প্লাস ঐক্য, মত প্লাস ঐক্য, এই বিসর্গ কখনই ব্যবহৃত হবে? বিসর্গ ব্যবহৃত হয় মাঝখানে একার উঠে গেলে, যেটা যেটা শুধুমাত্র তৎসম শব্দের বানানে হয়ে থাকে। মাঝখানে একার উঠে গেলে অনেক সময় হয়ে থাকে, আবার অনেক সময় সরি ওকার উঠে গেলে হয় ওকার, একার না ওকার। আবার অনেক সময় তালবস্য, দন্তুস্ব, মূর্ধন্য এই তিনটার পরিবর্তে আমরা বিসর্গ ব্যবহার করে থাকি, কিন্তু এখানে কিন্তু কোনো কিছুই নাই, তাহলে এটা বিসর্গ অবশ্যই হবে না। এখানে কি হতে পারে? আমাদের নিয়মটা কি? এই ঐকার, এই ঐকারের নিয়মটা কি? এই ঐকার যদি উঠাতে হয় তাহলে এর নিয়ম হচ্ছে এক সাইডে হবে অ অথবা আ। এখন অ হবে না আ হবে, আপনারা নিজেরাই বুঝবেন যে শব্দটা আমাকে সঠিক অর্থ দিচ্ছে কিনা, সঠিক আমি নিজেরাই বুঝতে দেখলে নিজেরাই বুঝতে পারবো এখানে। তাহলে আর ওই সাইডে হবে, ওই সাইডে হবে হচ্ছে এ অথবা ওই, এ অথবা ওই হবে, এ অথবা ওই মিলে ঐকার তৈরি করবে এখানে। তাহলে এখানে কি পাচ্ছি আমরা? দেখেন এখানে নিয়ম অনুযায়ী মতা প্লাস ঐক্য হয় না, মা প্লাস ঐক্য হয় না, আমার হচ্ছে কোনটা? মত প্লাস ঐক্য, একটা এখানে আমার সঠিকভাবে অর্থ দিচ্ছে, মত প্লাস ঐক্য। বনস্পতি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটা? বনস্পতি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটা? এটা কিন্তু আমরা আগেরটা পড়ে আসছি যে নিপাত নিষিদ্ধ কোনটা ছিল? নিপাত নিষিদ্ধ ছিল, বনস্পতি একটা আসছিল, নিপাত নিষিদ্ধ ছিল। এখন এখানে বলা হচ্ছে যে বনস্পতি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? যারা বইটা নেন নাই, বই থেকে দেখবেন সুন্দর করে গল্প আকারে দেওয়া আছে, বই থেকে বইটা খুলে দেখবেন, সন্ধির এখানে গল্প করে দেওয়া আছে যে কোনটা নিপাত নিষিদ্ধ, কোনগুলো নিপাত নিষিদ্ধ আছে, আসলে মুখস্থ করে ফেলবেন। নিপাত নিষিদ্ধ পরীক্ষায় বেশি আসবে, নিপাত নিষিদ্ধ পরীক্ষায় বেশি আসবে। বনস্থ হয় না, বন হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, কারণ এখানে দন্তুস্ব আছে, তাহলে বিসর্গ হতে পারে। কিন্তু এই বনস্পতি হচ্ছে কোনো নিয়ম মানে না, এটা কোনো নিয়ম মানে না, যে কারণে এটা বিসর্গ সন্ধি হবে না। আপনারা আশা করি বুঝতে পারছেন, এটা কোনো নিয়ম মানে না, তাই এখানে কোনো বিসর্গ ব্যবহৃত হবে না। এরপরে কোশ্চেনে যদি আমরা যাই, এখানে বলা হচ্ছে আ প্লাস ও ইকুয়ালস টু ও, এই নিয়মে সাধিত সন্ধিবদ্ধ শব্দ কোনটি? এখন এখানে শব্দগুলো আছে, এটার ভিতরে আছে, আমরা নিচ থেকে আসি,
মহা ঔষধ। মহা ঔষধ। এখন বলা হচ্ছে যখন এটা যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি এটা উচ্চারণ হবে, আমরা ম হওয়া থাকলে কি হবে সবসময় মহা হবে। তাহলে এটা কিন্তু এই আকার এখানে আসছে, আমরা এই নিয়ম অনুযায়ী কিন্তু এখানে পাচ্ছি যে আ আসছে প্রথমে, প্লাস যখন ঔষধ বানান লিখি আমরা ঔষধ, এইভাবে লিখি, ঠিক আছে, ঔষধ ঔষধ। কিন্তু যখন এইখানে আমার কি এটা কি মিলল, ও ব্যবহার করতে বলছে আমাকে, ও ব্যবহার, তাহলে মহা ঔষধ কিন্তু হচ্ছে না। যখন আমরা সহজে মনে রাখবো এইখানে যদি রস্বীকার হয় তখন এইখানে ব্যবহৃত হবে ও, এখানে তখন ও ব্যবহৃত হবে না। যদি এইখানে আমরা ধর সাথে রস্বীকার দিই হয় এরকম হবে ঔষধি, ঔষধি অথবা ঔষধ, ঔষধি অথবা ঔষধ, এইভাবে ব্যবহৃত হবে। হয় এইখানে লম্বা হবে না এইখানে লম্বা হবে। যদি ঔষধি হয় তাহলে এখানে ও ব্যবহৃত হবে, আর এখানে ও ব্যবহৃত হলে এখানে ধোয়া ব্যবহৃত। তাহলে এইখানে কিন্তু আমার ধোয়া রস্বীকার নাই, তাহলে এখান থেকে কী লিখতে হবে, আমাকে ঔষধ লিখতে হবে সবসময় আমাকে। তাহলে এখানে যদি আমরা লিখি তাহলে আমাকে কি লিখতে হবে, ঔষধ লিখতে হচ্ছে, ঔষধ। ঔষধ লিখতে কিন্তু আমার এই ঔকারটা আসতেছে না এখানে, ঔষধ, ঔষধ লিখতে কিন্তু আমার এখানে ওটা আসতেছে না। আমরা যদি এটা পরেরটা যাই, পরম, এটা কিন্তু কোনো অর্থবোধক শব্দই নাই। বনৌষধি, বনৌষধি এখানে মধ্যাংশ হবে, বানানটা ঠিক নাই। মহা ঔষধি, সবারই অ্যান্সার দেখি একটু, হ্যাঁ সত্যের অ্যান্সার হচ্ছে এক, মহা ঔষধি। এটার উত্তর কি হবে মহা। এইখানে ই রস্বীকার আছে, তাহলে আমরা এটাকে পড়লাম, যদি পরে রস্বীকার থাকে ধয়ের সাথে তখন হবে ঔষধি, মহা প্লাস ঔষধি, মহাঔষধি। তাহলে এইখানে রস্বীকার থাকছে, এখানে কিন্তু কোনো কিছু ও ব্যবহৃত হচ্ছে, এটার কারণে এখানে কি ব্যবহৃত হবে, এটা হচ্ছে সঠিক আনসার হচ্ছে এ। এরপর হচ্ছে পদ প্রকরণ। পদ কত প্রকার, অনেকে বলবেন পদ 5 প্রকার, কিন্তু বর্তমান ব্যাকরণে যে পদ হচ্ছে 8 প্রকার। এটা বই থেকে দেখবেন কোন কোন পদ আছে। পদ বর্তমান ব্যাকরণ অনুযায়ী পদ হচ্ছে 8 প্রকার। এখন পদ কাকে বলেন, পদ কাকে বলে, বাক্যে ব্যবহৃত, বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দ হচ্ছে পদ। তাহলে বাক্যে ব্যবহৃত, বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দই পদ। যেমন আমি বললাম আমি স্কুল যাই, এখানে আমি স্কুলে যাই, এটা হচ্ছে পদ। আমি একটা পদ, স্কুল একটা পদ, যাই একটা পদ। কিন্তু বলা হচ্ছে যদি একটা সিঙ্গেল একটা শব্দকে পদ বানাতে হয়, আমরা বলতে পারি বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দই পদ। এবং শব্দের সাথে একটা নিয়ম হচ্ছে বাক্যের সাথে বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দই হচ্ছে পদ। আবার আরেকটা নিয়ম হচ্ছে 2 নম্বর নিয়ম, বলা হচ্ছে শব্দের সাথে বিভক্তি, শব্দের সাথে বিভক্তি যুক্ত হয়ে পদ হয়। যেমন আমরা লিখলাম হাত, হাত একটা শব্দ, যদি আমরা এখানে এ বিভক্তি যুক্ত করি, হাত ছিল একটা শব্দ, এটা ছিল একটা শব্দ, এখানে বিভক্তি ছিল হচ্ছে এ বিভক্তি, তাহলে এই দুইটা মিলে আমার কি তৈরি হচ্ছে হাতে, তাহলে হাতে হচ্ছে একটা পদ। তাহলে শব্দের সাথে বিভক্তি যুক্ত করলে পদ হয়, আবার বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই পদ। মধুরতা কোন ধরনের শব্দ, বলা হচ্ছে মধুরতা কোন ধরনের শব্দ। প্রথমে আছে বিশেষণ, কাকে বলে, দোষ গুণ অবস্থা পরিমাপ সংখ্যা এগুলো বোঝানো বিশেষণ বোঝানো হয়। বিশেষ গুণবাচক বিশেষ সর্বনাম, সর্বনাম কাকে বলে, যে নাউনের পরিবর্তে বসে, সে, তিনি, তারা, আপনি, এগুলো হচ্ছে সর্বনাম। অব্যয় পদ, যার কোনো ব্যয় না তাকে বলা হয় অব্যয় পদ। এবং, অথচ, নতুবা, এগুলো হচ্ছে অব্যয় পদ। তাহলে এইখানে হতে পারে বিশেষণ হতে পারে অথবা বিশেষ্য হতে পারে। বিশেষণ হচ্ছে দোষ গুণ অবস্থা পরিমাপ। মধুরতা কি, কি মধুরতা কি, আমরা অনেকের মনে হতে পারে মধুরতা মানে মিষ্টি, এটা একটা গুণ হতে পারে মনে হয়, এটা গুণ, অবশ্যই গুণ, কিন্তু এটা হচ্ছে গুণের নাম বোঝানো হচ্ছে, যেটাকে বলা হয় গুণ। বিশেষ্য পদ, বিশেষ্য পদ 6 প্রকার, বিশেষ্য পদ 6 প্রকার, এর ভিতরে একটা আছে গুণবাচক বিশেষ্য, যেটাকে হচ্ছে গুণের নাম বোঝানো হয়, যা গুণের নাম, যেমন মধুরতা, সৌন্দর্য, এই শব্দগুলো হচ্ছে গুণবাচক বিশেষ্য। মধুরতা, সৌন্দর্য এই শব্দগুলো অবশ্যই গুণবাচক বিশেষ্য।
গুণবাচক বিশেষ্য বি বি, ঠিক আছে গুণবাচক বিশেষ্য 18-2 ধন্যবাদ। ওকে ফাইন, তাহলে আমরা যদি পরবর্তী কোশ্চেনে যাই, মুদ্রতা হচ্ছে গুণবাচক বিশেষ্য। এরপর বলা হচ্ছে অকর্মক ক্রিয়ার উদাহরণ কোনটি? অকর্মক মানে কি? অকর্মক মানে কি? যে কাজের না, সেটা হচ্ছে অকর্মক। তার মানে কি অকর্মক মানে যে কাজের না, যে বাক্যে ক্রিয়া নাই তাই? আসলে কিন্তু না। যে বাক্যে কর্ম নাই, কর্ম কাকে বলা হয়? কর্ম মানে হচ্ছে কর্ম মানে কিন্তু কাজ না, ক্রিয়া মানে কাজ, বাংলায় ক্রিয়া মানে কাজ। আর কর্ম মানে কি? অবজেক্ট। কর্ম হচ্ছে অবজেক্ট। যে বাক্যে অবজেক্ট নাই, অবজেক্ট না থাকলে তাকে বলা হচ্ছে অকর্মক ক্রিয়া। তাহলে ক্রিয়া এই কর্মের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা, সকর্মক অকর্মক, 3 ভাগে ভাগ করা, দ্বিকর্মক আছে এখানে। তাহলে এখানে সকর্মক যদি আমরা দেখি, সকর্মক আমরা কর্ম কিভাবে বের করি? কারকের ভিতরে পড়ে আসছে, ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কর্ম পাই, ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কর্ম পাই। আমরা এখানে দিই তুলি তুলিন, সরি আমরা অন্য নাম লিখি, তুহিন তুহিন ফুল তুলে, তুহিন ফুল তুলে। দেখেন এখানে বাক্যে আমরা যদি ক্রিয়াকে প্রশ্ন করতাম কি বা কাকে দিয়ে, কি তুলে? ফুল তুলে। কাকে তুলে এরকম হয় না, কিন্তু আমি একটা পাচ্ছি, একটা পাইলে আমার হচ্ছে, তাহলে এটা অবশ্যই কর্ম করো। তাহলে এই বাক্যে কর্ম আছে, তাহলে এটাকে বলা হবে সকর্মক ক্রিয়া, একে বাক্য বলা হবে সকর্মক ক্রিয়া। তাহলে এখানে যেগুলো আছে, আমি ভাত খেয়ে ঘুমাবো, কি খেয়ে? ভাত খেয়ে। তারা ভাত খায়, কি খায়? ভাত খায়। বাবা মেয়েকে চাঁদ দেখাচ্ছে, কি দেখাচ্ছে? চাঁদ দেখাচ্ছে। সবগুলোতে পাচ্ছি আমরা, কিন্তু এই বাক্যে দেখেন যে বাক্যে কর্ম না, এটাকে বলা হয় অকর্মক ক্রিয়া। সে খায়, কি খায়? কিছুই নাই। কি খায়? কিছুই এখানে বোঝানো হচ্ছে, তাহলে এটা হচ্ছে অকর্মক ক্রিয়া। আরেকটা হচ্ছে দ্বিকর্মক, আরেকটা কি? দ্বিকর্মক। দ্বিকর্ম কি? যে বাক্যে দুটো কর্ম থাকে, যে ক্রিয়ার দুইটা কর্ম তাকে বলা হয় দ্বিকর্মক ক্রিয়া। যে ক্রিয়ার দুইটা, অর্থাৎ একটা বাক্যের ভিতরে দুইটা কর্ম থাকতে পারে। কেমন হতে পারে? তামিম তামিম সাকিবকে টাকা দিল। কি করছে? সামিম তাকে কি দিছে? টাকা দিচ্ছে। তাহলে এখানে আমরা কি দেওয়াটা হচ্ছে কি? অবশ্যই কি এটা হচ্ছে ক্রিয়া, এটা বোঝার কথা। দেওয়াটা হচ্ছে ক্রিয়া। এখন আমরা যদি প্রশ্ন করি কি দিল? টাকা দিল, তাহলে এটা কর্ম পেলাম, এটা অবশ্যই কর্ম। কাকে দিল? সাকিবকে, তাহলে এটাও কর্ম। তাহলে এই বাক্যে এই ক্রিয়ার দুইটা কর্ম আছে, এটা এই জন্য এটাকে বলা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। একে দ্বিকর্মক ক্রিয়া বলা হয়ে থাকে। তাহলে এখানে এটাও কর্ম, এটাও কর্ম, কিন্তু এখানে একটা ব্যক্তি থাকবে, একটা বস্তু। দ্বিকর্মক থাকলে একটা ব্যক্তি একটা বস্তু বোঝানো হবে। যে বাক্যে বলা হচ্ছে, যে বাক্যের ভিতরে ব্যক্তি থাকবে, অর্থাৎ ব্যক্তিবাচক, দ্বিকর্মকের ভিতরে ব্যক্তিবাচক ব্যক্তিবাচক কর্মপদটি, কর্মপদটি হচ্ছে গৌণ কর্ম। গৌণ ব্যক্তিবাচক কর্মটি হচ্ছে গৌণ কর্ম। গৌণ কর্ম ব্যক্তিবাচক কর্মপদটি কি? গৌণ কর্ম। আর যেটা বস্তু থাকবে, বস্তুবাচক কর্মটা হচ্ছে মুখ্য কর্ম। এটা হচ্ছে বস্তুটা হচ্ছে মুখ্য কর্ম। আশা করি একটু ক্লিয়ার আপনারা। জি ধন্যবাদ, ধন্যবাদ। ওকে, হ্যাঁ ওকে ফাইন। তাহলে এখানে যদি আমরা যাই, তাহলে কি ছিল এখানে? শেখা, এটা হচ্ছে অকর্মক ক্রিয়া। এরপর আছে ক্রিয়াপদ কাকে বলে? ক্রিয়াপদ কি? ক্রিয়াপদ সম্পর্কে এখানে দেওয়া আছে, সবসময় বাক্যে থাকবে, কখনো কখনো বাক্যে উজ্জ্ব থাকবে, শুধু অতীতকাল বাক্যে ব্যবহৃত হয়, আসল বিশেষণ থেকে অভিন্ন। আসলে ক্রিয়াটা কি? ক্রিয়া কি? ক্রিয়া কি সবসময় বাক্যে থাকবে, না কখনো কখনো বাক্যে থাকবে, উজ্জ্ব থাকতে পারে, কখনো অতীতকাল বোঝাতে ব্যবহৃত হবে। 20-1 বস্তু কর্ম হচ্ছে মুখ্য কর্ম। ওকে, আপনারা তো সবই পারেন। জান্নাতুল মাও 1। হ্যাঁ, ক্রিয়াপদটা হচ্ছে যেটা, অর্থাৎ ভার্ব,
আমরা ইংরেজিটাকে বলে ভার। ভার বাক্যে থাকতে হয়, তাহলে ভার অবশ্যই বাক্যে থাকতে, বিশের বি না। কখনো কখনো উজো থাকতে পারে না, মাঝে মাঝে উজো থাকতে পারে, কিন্তু মূল বিষয়টা কি বাক্য ক্রিয়াপদ। হ্যাঁ, মাঝে মাঝে উজো থাকতে পারে, কিন্তু ওটা মুখ্য বিষয় না। আমাদের মুখ্য বিষয়টা হচ্ছে, আমাদের মুখ্য বিষয় ক্রিয়াপদ বাক্যে সবসময় থাকতে হবে। ওকে, এরপরে যদি আমরা দেখি পরের কোশ্চেনে যাই, বলছে মানুষ কোন বিশেষ্যের উদাহরণ। আমরা একটু পড়ছিলাম বিশেষ্যপদ 6 প্রকার, তার ভিতরে একটা আছে এখানে কয়েকটা ভাববাচক, সমষ্টিবাচক, নামবাচক, জাতিবাচক। ভাববাচক কোনগুলা? যেগুলো দ্বারা কাজের নাম বোঝানো হয়, যেগুলো হচ্ছে ক্রিয়ার নাম বোঝানো হবে, কাজের নাম। কাজের নাম বোঝানো তাকে বলা হয়, তো ক্রিয়ার নাম বোঝানো হলে তাকে বলা হয় ভাববাচক। যেমন হচ্ছে শয়ন, গমন, শয়ন গমন, ভোজন, ভোজন, শয়ন গমন ভোজন, দর্শন। দেখেন অনপ্রত্যযুক্ত, অনপ্রত্যয়যুক্ত যে শব্দগুলো আছে, অনপ্রত্যয়যুক্ত শব্দগুলো হচ্ছে সবই ভাববাচক বিশেষ্য, কাজের নাম বোঝানো হবে। শয়ন, গমন, যাওয়া, ক্রিয়ার ছিল যাওয়া, এর কাজের নাম হচ্ছে গমন করা। খাওয়া, খাওয়ার ক্রিয়ার নাম হচ্ছে ভোজন, ভোজন করা। ক্রিয়া হচ্ছে খাওয়া, কিন্তু এর ক্রিয়ার নাম বোঝানো হচ্ছে এটা হচ্ছে ভোজন, এটাকে ভাববাচক বিশেষ্য বলা হয়। এবার হচ্ছে সমষ্টিবাচক আর নামবাচক, জাতিবাচক। সমষ্টি বোঝানো হচ্ছে যেগুলো জিনিস দ্বারা অনেক কিছু বোঝানো হয়, যে জিনিসগুলো দ্বারা অনেক কিছু বোঝানো হয়। আবার নামবাচক, যাদের নাম বোঝানো হয়, যেমন সমষ্টি হতে পারে মিছিল, মিছিল হতে পারে জনতা, যারা অনেক কিছু বোঝানো হবে। এবং এখন এই মানুষ কোনটার সাথে মিলে? মানুষ কোনটার সাথে মিলে? মানুষ জাতিবাচক, সমষ্টিবাচক কোনটার সাথে মিলে? মানুষ কিন্তু, মানুষ বলতে কি একজনকে বোঝায় না একাধিক বোঝায়? অবশ্যই একাধিক বোঝায়। আমাদের মনে হতে পারে এটাতে মানুষ সমষ্টিবাচক কিনা, না, মানুষ কিন্তু সমষ্টিবাচক না। নামবাচক বোঝালে কি হবে? নাম বোঝানো যাবেন, যেমন সাকিব, সাকিব, তামিম, যে নামগুলো আছে, বা বিভিন্ন জায়গার নাম হতে, স্থানের নাম হতে পারে তাজমহল, সুন্দরবন, এই জায়গাগুলোর নাম হলেও বিভিন্ন বইয়ের নাম হতে গীতাঞ্জলি, তারপরে বিদ্রোহী, এই নামগুলো বোঝানো হলে সেটা হচ্ছে নামবাচক বিশেষ্য হবে। কিন্তু জাতিবাচক বিশেষ্য, দেখেন এই জাতি এবং এই দুটোর মধ্যে পার্থক্য কি? এই দুটোর মধ্যে পার্থক্য যদি আমরা দেখি, জাতিবাচক, জাতিবাচক বিশেষ্য এবং সমষ্টিবাচক, সমষ্টি। জাতিবাচকের ভিতরে এটা একটি, একটি হতে পারে, আবার আবার একাধিক হতে পারে। একটা হতে পারে, আবার একাধিক হতে পারে। মানুষ একজন হতে পারে, আবার একাধিক হতে পারে। কিন্তু এই সমষ্টি সব সময়, অবশ্যই সব সময় একাধিক বোঝাবে, একাধিক বোঝানো হবে, সবসময় একাধিক হবে। যেমন আমরা এখন জনতা, একজন নাকি জনতা হয়, একজন নিয়ে কিন্তু জনতা হয় না। তারপরে বললাম দল, একজন নাকি দল হয়, দল হয় না। তাহলে এইটা হচ্ছে সমষ্টি বোঝালে সবসময় একাধিক বোঝাবে। আর যদি বলতাম নদী, এই নদী কিন্তু একটা হতে পারে, আবার একাধিক হতে পারে। পদ্মা নদী একটা নদী, কিন্তু যদি বলতে নদী, নদী কিন্তু অনেকগুলো বোঝানো হচ্ছে, অনেকগুলো সমষ্টি বোঝানো হচ্ছে এখানে। তাহলে এই যে জাতি, নদীটা একটা হতে পারে, যে জিনিসটা একটা হতে পারে, একাধিক হতে পারে, তাকে বলা হবে জাতিবাচক। আশা করি এখানে সমষ্টি জাতির ভিতরে পার্থক্য বুঝতে পারছেন আপনারা। ওকে, ফাইন। জাতীয় বিশেষ্য। এরপর হচ্ছে নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ? নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ? যৌগিক ক্রিয়া হচ্ছে অসমাপিকা, অসমাপিকা প্লাস সমাপিকা, অসমাপিকা সমাপিকা, এটা মিলে যৌগিক ক্রিয়া হয়। অসমাপিকা প্লাস সমাপিকা মিলে কি হয়? যৌগিক ক্রিয়া হয়।
22-এর গ, 22-এর সি, 22-এর কেউ বলছেন 22-এর ডি, গ হেসে ওঠা। আচ্ছা, আমি দেখি তাহলে যৌগিক ক্রিয়া কিভাবে বুঝবো আমরা। অসমাপিকা মানে কি, যে ক্রিয়া দ্বারা অসমাপ্ত বোঝানো হয়ে থাকে। যেমন আমি বললাম আমি স্কুলে, আমি বললাম আমি স্কুলে যে, আমি বললাম আমি স্কুলে যে, বা আমি ভাত খেয়ে, আমি ভাত খেয়ে কি, এরপরে যে আমি বাক্যটা পূর্ণ না করি, এই খেয়ে বাক্যটা হবে কি আমি আমি ভাত খেয়ে, এরপরে কি অবশ্যই কিছু আছে, তাহলে এটা হচ্ছে অসম্পূর্ণ বা অসমাপিকা ক্রিয়া। যেটা মনের ভাব প্রকাশ করবে তাকে বলা হবে সমাপিকা ক্রিয়া, মনের ভাব প্রকাশ না করলে অসমাপিকা ক্রিয়া। আর এই অসমাপিকা সমাপিকা মিলে হচ্ছে আপনার কি হবে, যৌগিক ক্রিয়া হবে। এখন যৌগিক ক্রিয়া চেনার একটা সহজ বুদ্ধি আছে। যৌগিক ক্রিয়া চেনার সহজ হচ্ছে এখানে দুইটা জিনিস থাকবে অবশ্যই, কি একটা অসমাপিকা, এটা সমাপিকা বললাম, একটা অসমাপিকা হবে আর একটা কি সমাপিকা হবে। তাহলে কি অসমাপিকা হইলেই আমরা বুঝবো অসমাপিকায় সবসময় একার থাকে, অসমাপিকায় কি থাকে সবসময় একার থাকে। দেখবেন এই যখন যৌগিক ক্রিয়ার উদাহরণ আসবে একটাতে একার থাকবে, হেসে ওঠা, হেসে ওঠা, এরকম একটাতে একার থাকবে, যেটাতে একার থাকবে তাহলে ওইটাই হচ্ছে যৌগিক ক্রিয়া। বেশিরভাগ সময় এটা 99% ক্ষেত্রে এটা মিলবে আর কি, বেশিরভাগ সময় এই কথাটা মিলবে যে একার থাকবে, একার থাকলে আমরা যৌগিক ক্রিয়া বুঝতে পারবো। যে সমাপিকার সময় বুঝতে না পারেন তো এইভাবে অ্যান্সার করে আসবেন। এরপরে কোশ্চেন আছে, কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে, কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে। বিশেষণের অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কোন বাক্যে অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভ রয়েছে। মেটে করছি, এটা উপাদানগত বিশেষণ, সে গুণবান, তাহলে এটা একটা বিশেষণ পদ। ধীরে চলো, চলাটাকে ক্রিয়া, ধীরে চলা, তাহলে ধীরেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ধীরে চলা বিশেষণের বিশেষণ। দেখেন এখানে বলা হচ্ছে ঘোড়া খুব দ্রুত চলে। এখন ঘোড়াটা দ্রুত চলে না, ঘোড়া দ্রুত না তো চলা দ্রুত, তার চলাটা কিন্তু, ঘোড়া কিন্তু দ্রুত না, তার চলাটা দ্রুত, তাহলে এই দ্রুতটা হচ্ছে অ্যাডজেক্টিভ, দ্রুত হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু অ্যাডজেক্টিভের আগে আরেকটা অ্যাডজেক্টিভ যোগ করা হয়েছে, খুব দ্রুত, খুব দ্রুত, খুব চলে না, খুব দ্রুত চলে, তাহলে এটাকে এই আমরা জানি যে শব্দটা ক্রিয়ার আগে বসে, বেশিরভাগ সময় বিশেষণটা ক্রিয়ার আগে বসে এবং এটা নাউন প্রোনাউনকে এখানে বিশেষ্য বিশেষণ যেটা আমরা বললাম এখানে, এখানে এই খুব দ্রুত, দেখেন খুব দ্রুত, এই খুব কিন্তু দ্রুতকে মডিফাই করছে, খুব কিন্তু অ্যাডজেক্টিভকে অর্থাৎ একটা অ্যাডজেক্টিভ আর একটা অ্যাডজেক্টিভকে, খুব চলে না খুব দ্রুত চলে, খুব চলে না চলে কি দ্রুত, খুব দ্রুত, তাহলে এই খুব শব্দটা এই দ্রুতকে মডিফাই করে। তাহলে যখন যখন দুইটা অ্যাডজেক্টিভ পাশাপাশি বসবে বা একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করবে তখন এটাকে বলবো আমরা বাক্যে বিশেষণের বিশেষণ, বিশেষণের বিশেষণ। এখন এটা কিন্তু একটু আগে পড়লাম, নিচের কোনগুলি সমষ্টিবাচক বিশেষ্যের উদাহরণ। সমষ্টি হলে কি হবে, অবশ্যই একাধিক হতে হবে, তাহলে কোনটা একাধিক, কোনটা আছে একাধিক, কোন জায়গায় আছে, আকাশকে একাধিক, পাহাড়, হ্যাঁ পাহাড় একাধিক হতে পারে কিন্তু আকাশ কিন্তু একটা। নদী, পরিবার, একজন নিয়ে পরিবার হয়, একজনে কিন্তু পরিবার হয় না। মিছিল, একজনে কি মিছিল হয়, হয় না, তাহলে এটা হতে পারে। নদী, নদী কি একটা হতে পারে না, একাধিক হইতে পারে, তাহলে কিন্তু কি নদী সাগর একটা হতে পারে, একাধিক হইতে পারে, তাহলে কি এটাও হবে না, এটা হচ্ছে জাতিবাচক। যুগান্তর, গণদেবতা, এটাও হবে না। তাহলে আশা করি এটা সবাই পারার কথা। হ্যাঁ 24-এর বি, ওকে ফাইন। তাহলে এটার অ্যান্সার হচ্ছে পরিবার এবং মিছিল। আশা করি আপনারা সবাই এটা বুঝতে পারছেন। এখন আজকের ক্লাস নিয়ে কার কি কোশ্চেন, কোন বিষয় নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। আজকের ক্লাসটা এখানে শেষ করা লাগতেছে আমাদেরকে, আমাদের স্লাইড শেষ। এখন আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা আপনারা কমেন্ট করে জানাবেন যে আজকের ক্লাস নিয়ে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা।
সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে থাকার জন্য। লাইভটা শেয়ার করে টাইমলাইনে রাখবেন, সবার টাইমলাইনে। এবং যারা পিডিএফ নিতে চান তারা শেয়ার করে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে পেজের ইনবক্সে স্ক্রিনশট দিবেন, দিয়ে আপনারা পিডিএফটা নিয়ে নেবেন। পিডিএফ নিয়ে এখানে আরও কিছু প্র্যাকটিস আছে, পিডিএফের ভিতরে প্র্যাকটিসগুলো বাসায় করবেন এবং কোনো কোশ্চেনের সমস্যা থাকলে অবশ্যই পরবর্তী ক্লাসে জানাবেন। আশা করি কোনো কোশ্চেন নাই। ওকে, ফাইন। কোশ্চেন না থাকার মানে হচ্ছে হয় আপনি সব বুঝছেন না কিচ্ছু বোঝেন নাই। কোশ্চেন না থাকার মানে হচ্ছে হয় আপনি সব বুঝছেন আর না কিচ্ছু বোঝেন নাই, যেখানে কোশ্চেন নাই। তাহলে আপনাদের কোনটা আমি জানতে চাই যে আপনাদের কোনটা, সবই বুঝছেন না কিচ্ছু বোঝেন নাই? পিডিএফ কই পাবো ভাইয়া, বুঝি না। পিডিএফ হচ্ছে পেজের ইনবক্সে নক করবেন, পেজের ইনবক্সে নক করে আপনাকে মেইল অ্যাড্রেস বা বিভিন্ন মাধ্যমে আপনি পেজে ইনবক্সে মেসেজ দিবেন, দিয়ে আমার পিডিএফ লাগবে বলে আপনি নিয়ে নেবেন। সব বুঝছি ভাইয়া, ক্লাস করি বাট পিডিএফ পাই না ভাইয়া। ইনবক্সে নক দিয়ে পিডিএফটা নিয়ে নেবেন, আপনাদের মেইল অ্যাড্রেসটা দিয়ে রাখবেন, মেইলে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। কিছু বুঝি নাই, সব বুঝছি। ওকে, যে কিছু বুঝেন নাই সে পরীক্ষার পরে এসে বুঝে নিন, পরীক্ষার পরে এসে আবার লাইভ ক্লাস হবে, তখন বুঝে নিন, সমস্যা নাই। এখন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।